আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? লাইভটা সবাই শেয়ার করে দেন, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। আমি মানুষ হোক, ভিউ হোক, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারবো আর কি। আজকে ক্লাস করাবো সমাজ, একটা টপিক করাবো আজকে সমাজের উপর, তৎপুরুষ সমাজ করাবো আজকে। লাইভটা গ্রুপে বিভিন্ন জায়গায় সব জায়গায় শেয়ার করে দেন কষ্ট করে। সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড ঠিক নেই? সাউন্ড কি শোনা যাচ্ছে না? হ্যালো 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 হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো, একটু জানাবেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা, কষ্ট করে একটু জানাবেন। হ্যালো, কেউ বলতেছেন সাউন্ড কম, কেউ বলতেছেন সাউন্ড ক্লিয়ার। একটু সবাই বললে ভালো হতো আর কি, সবাই একটু ক্লিয়ার করেন শোনা যায় কিনা। ওকে, তাহলে আমরা শুরু করব নাকি একটু ওয়েট করব? শুরু করে দিব। আচ্ছা দেখেন, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আমরা আজকে পড়াবো কি, সমাজ, তৎপুরুষ সমাজ। টপিক হচ্ছে তৎপুরুষ সমাজ। তৎপুরুষ সমাজ কয় ধরনের হয় দেখেন। তৎপুরুষ সমাজ, দ্বিতীয় তৎপুরুষ, ঠিক আছে? দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, একটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ঠিক আছে, তারপর আছে কি সপ্তমী তৎপুরুষ। তারপরে আছে অলুক তৎপুরুষ। তারপর নব তৎপুরুষ। তারপর একটা আছে উপপদ তৎপুরুষ। ঠিক আছে, এই 10 ধরনের তৎপুরুষ আছে। ঠিক আছে, 10 ধরনের তৎপুরুষ।
এই তৎপুরুষগুলো আমরা টেকনিক দিয়ে শিখবো, এগুলো কিন্তু একদম ইজি। মানুষে মনে করে যে এগুলো মানে মুখস্থ করতে হবে, সমাস কারক সন্ধি মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু এমন না। এগুলো একটু বুঝলে, টেকনিক খাটালে কিন্তু ইজি। এগুলো প্রত্যেকটা টেকনিক আছে, যেমন দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, অলুক তৎপুরুষ, নব তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। ঠিক আছে? আচ্ছা, এগুলো শিখতে হলে কিন্তু আমাদের আগে বিভক্তি জানতে হবে। কারণ দেখেন, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। ঠিক আছে? এই সপ্তমী পর্যন্ত বিভক্তি জানতে হবে আমাদের। তো আমরা আগে বিভক্তিগুলো জেনে নিব একটু। আচ্ছা, আমরা আগে একটু বিভক্তিগুলো জেনে নিব। বিভক্তি, ঠিক আছে? দ্বিতীয় বিভক্তি কোনগুলা? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, ঠিক আছে, রে, এরে, এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। কারণ দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যে সবসময় কে থাকবে, রে থাকবে, এরে থাকবে। তারপর তৃতীয় বিভক্তি কোনগুলা? তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক। ঠিক আছে? তৃতীয় বিভক্তি সবসময় দ্বারা, দিয়ে, কর্তৃক থাকবে। দ্বারা, দিয়ে, কর্তৃক থাকবে। তৃতীয় তৎপুরুষে সবসময় তৃতীয় বিভক্তি কি থাকবে? দ্বারা, দিয়ে, কর্তৃক থাকবে। এগুলো কোথায় থাকবে? বেশ বাক্যে থাকবে। ঠিক আছে? এগুলো বেশ বাক্য করার সময় আমরা এগুলো ইউজ করব। আচ্ছা, চতুর্থী তৎপুরুষ, চতুর্থী বিভক্তিতে কি আছে? সেম, এই দেখেন, দ্বিতীয় বিভক্তি যা, চতুর্থী বিভক্তি তা, সেম সেম। কিন্তু আমরা দ্বিতীয় জায়গায় চতুর্থী লিখতে পারি, চতুর্থী জায়গায় আবার দ্বিতীয় লিখতে পারি। এন কি হবে? কে, হ্যাঁ, কে, জন্যে, তারপরে নিমিত্তে, নিমিত্তে। ঠিক আছে? আচ্ছা, পঞ্চমী তৎপুরুষ, সরি পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি কোনগুলা? হতে, থেকে, চেয়ে। ঠিক আছে? আমরা অবাদান কারকে পড়ছিলাম না? অবাদান কারক পারি না? পঞ্চমী তো পঞ্চমী কারক আছে না? পঞ্চমী অবাদান, হতে, থেকে, চেয়ে। ঠিক আছে? এগুলো ওই বিয়োজন সম্পর্ক আর কি, বিয়োজন সম্পর্ক। হতে, থেকে, চেয়ে, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। ঠিক আছে? আর ষষ্ঠী কোনগুলা? ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি হচ্ছে র বা এর। র বা এর হচ্ছে কি? ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে? র বা এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তারপর সপ্তমী বিভক্তি কোনগুলা? সপ্তমী, এখানে লিখতেছি আমি ছোট করে। ঠিক আছে? দেখা যাচ্ছে? সপ্তমী বিভক্তি হচ্ছে অন্ত্যেষ্টিয়। হ্যাঁ, শব্দ শেষে অন্ত্যেষ্টিয়, তারপর কি থাকবে? অন্ত্যেষ্টিয় থাকবে, এ থাকবে, তে থাকবে, এতে থাকবে। অন্ত্যেষ্টিয় এ, তে, এতে। ঠিক আছে? দেখা যায়? তাহলে আমরা আগে বিভক্তিগুলো ক্লিয়ার হইছি। দ্বিতীয় বিভক্তি কোনগুলা? কে, রে, এরে। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থী বিভক্তি কে, জন্যে, নিমিত্তে। পঞ্চম বিভক্তি হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বিভক্তি র, এর। সপ্তম বিভক্তি অন্ত্যেষ্টিয় এ, তে, এতে। তার মানে বেশ বাক্যের মধ্যে এগুলো থাকবে। বেশ বাক্যের মধ্যে যখন এগুলো উচ্চারিত হবে তখন আমরা বুঝবো যে এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থী, এটা পঞ্চমী, এটা ষষ্ঠী, এটা সপ্তমী। ঠিক আছে? কিন্তু দ্বিতীয় আর চতুর্থী কিন্তু প্রায় সেম, একই। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছেন। একটু কমন করে জানাই দিবেন এতটুকু ক্লিয়ার কিনা, বিভক্তিগুলো ক্লিয়ার হয়েছেন কিনা। কমেন্ট করে একটু জানাই দিবেন। আচ্ছা, তাহলে আমরা এগুলো মুছে ফেলি। হ্যাঁ, এগুলো মুছে ফেলি। তাহলে আমরা দ্বিতীয় বিভক্তি দিয়ে শুরু করব। প্রথমে প্রথমে দ্বিতীয় বিভক্তি দিয়ে শুরু করব।
আচ্ছা, দ্বিতীয় বিভক্তি দিয়ে শুরু করি আমরা, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে করতে হয় এটা আমি শিখাচ্ছি, একদম ইজি ভাবে শিখাবো। দেখেন, আমরা সচরাচর কি জানি, এই যে একটু আগে বললাম না, বেশ বাক্যে যদি কে, রে, এরে থাকে তাহলে কি হবে, সমস্ত পদে এগুলো লোপ পাবে। এগুলো কি কোথায় লোপ পাবে, সমস্ত পদে, সমস্ত পদে এগুলা, সমস্ত পদে এগুলো কি পাবে, লোপ পাবে, ঠিক আছে? আমরা তো এই নিয়মটাই জানি, তাই না? আমরা তো এই নিয়মটাই জানি, কে, রে, এরে থাকলে সমস্ত পদে এগুলো লোপ পাবে, ঠিক আছে? কিন্তু আমরা এভাবে শিখবো না। কারণ দেখেন, আমরা যখন পরীক্ষা দিতে যাই আমাদেরকে দেওয়া হয় সমস্ত পদ, আমাদেরকে কিন্তু বেশ বাক্য দেওয়া হয় না। আর সমস্ত পদে তো কে, রে, এরে এগুলো থাকবে না, এগুলো থাকবে কোথায়, বেশ বাক্যে থাকবে। তো আমাদেরকে তো পরীক্ষায় বেশ বাক্য দেওয়া হয় না, আমাদেরকে দেওয়া হয় সমস্ত পদ। সমস্ত পদ দেখেই আমরা বেশ বাক্য কিভাবে বের করবো শিখতে হবে। তার মানে আমরা এটা শিখবো না, ঠিক আছে? আমরা এটা শিখবো না। আমরা কিভাবে শিখবো, আমরা কিছু রুলস ফলো করব। কি ফলো করব, আমরা কিছু রুলস ফলো করব, এগুলো হচ্ছে টেকনিক। হ্যাঁ, টেকনিক দিয়ে শিখবো। টেকনিক এক, ঠিক আছে? টেকনিক এক, দেখেন, সমস্ত পদের শেষে প্রাপ্ত, গত, আশ্রিত, অতীত। হ্যাঁ, সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে আচ্ছা দেখেন তাহলে, সমস্ত পদের শেষে প্রাপ্ত, হ্যাঁ, প্রাপ্ত, গত, আশ্রিত, হ্যাঁ, প্রাপ্ত, গত, আশ্রিত, অতীত, আশ্রিত, অতীত, এইগুলো থাকলে আমরা কি বুঝবো, সমস্ত পদের শেষে প্রাপ্ত, গত, আশ্রিত, অতীত, এগুলো থাকলে, এগুলো থাকলে সেটা কি হবে, দ্বিতীয় তৎপুরুষ হবে, দ্বিতীয় তৎপুরুষ হবে, এগুলো থাকলে দ্বিতীয় তৎপুরুষ হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখে ক্লিয়ার হই, ঠিক আছে? উদাহরণ দেখে ক্লিয়ার হই আমরা একটা, যেমন দেখেন, অবসর, অবসর, অবসর প্রাপ্ত, ঠিক আছে? অবসর প্রাপ্ত, তাহলে দেখেন এটা হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ অবসর প্রাপ্ত। তো এটা যে এই দ্বিতীয় তৎপুরুষ আমরা কিভাবে চিনবো, এই যে বলছি সমস্ত পদের শেষে প্রাপ্ত, গত, আশ্রিত, অতীত থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন তো প্রাপ্ত আছে না, সমস্ত পদে, এটা হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদের শেষে অবশ্যই প্রাপ্ত আছে, তাহলে আমরা বুঝবো এটা কি, দ্বিতীয় তৎপুরুষ। অবসরকে প্রাপ্ত, অবসরকে প্রাপ্ত, ঠিক আছে? অবসরকে প্রাপ্ত, অবসরকে প্রাপ্ত, এরকম এরকম করে কিন্তু আর অনেক হবে। তারপর কি আছে, সাহায্য প্রাপ্ত, সুযোগ প্রাপ্ত, সাহায্য প্রাপ্ত, সাহায্য প্রাপ্ত, তাহলে এটাও সেম, সাহায্যকে প্রাপ্ত, সাহায্যকে প্রাপ্ত। আচ্ছা, এটা গেল প্রাপ্ত দিয়ে, ঠিক আছে? এখন আমরা শিখবো কি দিয়ে, আশ্রিত দিয়ে, গত দিয়ে, অতীত দিয়ে, ঠিক আছে? আশ্রিত দিয়ে, আশ্রিত দিয়ে কি কি আছে, ওই দেখেন, দেবাশ্রিত, দেবাশ্রিত, ঠিক আছে? পদাশ্রিত, দেবাশ্রিত, পদাশ্রিত, ঠিক আছে? এই দেখেন দেবাশ্রিত, এখানে শেষে কিন্তু আশ্রিত আছে, পদাশ্রিত এখানে শেষে আশ্রিত আছে, তাহলে দেবাশ্রিত, যদি এখানে আশ্রিত আছে তাই আমরা মনে করব এটা কি, দ্বিতীয় তৎপুরুষ। আশ্রিত আসলে দ্বিতীয় তৎপুরুষ, প্রাপ্ত আসলে দ্বিতীয় তৎপুরুষ, অতীত আসলে দ্বিতীয় তৎপুরুষ, গত আসলে দ্বিতীয় তৎপুরুষ। তাহলে দেখেন দেবাশ্রিত, দেবকে আশ্রিত, দেবকে আশ্রিত, দেবাশ্রিত,
আচ্ছা, পদাশ্রিত, পদকে আশ্রিত, পদাশ্রিত পদকে আশ্রিত। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি, আশ্রিত থাকলেও দ্বিতীয় তৎপুরুষ, প্রাপ্ত থাকলেও দ্বিতীয় তৎপুরুষ। হ্যাঁ, এখন দেখবো গত দিয়ে। ঠিক আছে, এখন গত দিয়ে দেখবো, গত দিয়ে কি কি হতে পারে। গত দিয়ে কি কি আছে, যেমন পরলোকগত, পরলোকগত। ঠিক আছে, দেখেন পরলোকগত, তারপর কি আছে ব্যক্তিগত। ঠিক আছে, দেখেন পরলোকগত, ব্যক্তিগত, পরলোকগতের মধ্যে গত আছে, ব্যক্তিগতের মধ্যে গত আছে, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ। তাহলে এটার বেশ বাক্য কি হবে, পরলোককে গত, পরলোককে গত, আর এটা কি হবে ব্যক্তিকে গত, ব্যক্তিকে গত। ঠিক আছে, পরলোককে গত, ব্যক্তিকে গত। তাহলে আমরা প্রাপ্ত দিয়েও দেখলাম, গত দিয়েও দেখলাম, আশ্রিত দিয়ে দেখলাম। এখন বাকি আছে কি অতীত দিয়ে। ঠিক আছে, অতীত দিয়ে দেখবো আমরা, অতীত দিয়ে দেখবো। অতীত দিয়ে কি কি হতে পারে, দেখেন দুঃখাতীত, কি কি হতে পারে, দুঃখাতীত, আনন্দাতীত, এরকম অনেক আছে। আপনি যত শব্দ আছে সবগুলারে মিলে দেখেন মিলবে, সবগুলো মিলে দেখেন মিলবে। যেমন দুঃখাতীত, দুঃখকে অতীত, দুঃখকে অতীত। দেখেন এখানে সবগুলোর মধ্যে কিন্তু কে আসতেছে, কারণ আমাদের দ্বিতীয় বিভক্তি কে হবে। আনন্দকে অতীত, আনন্দকে অতীত। ঠিক আছে, তার মানে কি বুঝলাম আমরা, সমস্ত পদের শেষে যদি কি থাকে, প্রাপ্ত থাকে, গত থাকে, আশ্রিত থাকে, অতীত থাকে, এই চারটা যদি সমস্ত পদের শেষে থাকে, তাহলে আমরা এটা ধরে নেব কি 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 তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ। সরি, আমি এখানে দ্বিতীয় তৎপুরুষ লিখি নাই, কি হবে দ্বিতীয় তৎপুরুষ হবে। ঠিক আছে, কিন্তু রুলস এখানে শেষ না, আরো আছে, এটা মাত্র টেকনিক এক গেছে, একটার মধ্যে কমপক্ষে তিনটা করে টেকনিক থাকে। আচ্ছা, তাহলে টেকনিক 2 নম্বরটা দেখি আমরা। টেকনিক 2 নম্বর, হ্যাঁ, টেকনিক 2 নম্বর। টেকনিক 2 কি, সময়ের ব্যাপ্তি বুঝালে, সময়ের ব্যাপ্তি বুঝালে। ঠিক আছে, সময়ের ব্যাপ্তি বুঝালে কি হবে, দ্বিতীয় তৎপুরুষ হয়। সময়ের ব্যাপ্তি বুঝালে দ্বিতীয় তৎপুরুষ হয়। আচ্ছা, সময়ের ব্যাপ্তি কেমন, যেমন দেখেন ওই যে আমরা কি বলছিলাম, বেশ বিভক্তিতে কি বলছিলাম, কে রে এ রে, বেপিয়া, ব্যক্তি, বেপিয়া, বেপিয়া, এটা কিন্তু চতুর্থী তৎপুরুষে বলছি, কিন্তু দ্বিতীয় তৎপুরুষ আর চতুর্থী তৎপুরুষ একই। তাহলে এটা আমরা বেপিয়া দিয়ে করতে পারি। দেখেন ক্ষণস্থায়ী, ঠিক আছে, ক্ষণস্থায়ী, তারপরে এটাও লিখতে পারি চিরকুমারী। ঠিক আছে, তাহলে দেখেন ক্ষণস্থায়ী, এটার বেশ বাক্য কি হবে, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, ক্ষণস্থায়ী। ব্যাপীও লিখতে পারি, আবার ধরেও লিখতে পারি, ক্ষণকাল ধরে স্থায়ী, ক্ষণকাল ধরে স্থায়ী, ক্ষণস্থায়ী। ঠিক আছে, ক্ষণকাল ধরে স্থায়ী। দেখেন এটা হচ্ছে চিরকুমারী, চিরকাল ধরে কুমারী, চিরকাল ধরে কুমারী। তাহলে দেখেন এই যে ক্ষণস্থায়ী, চিরকুমারী, এগুলো কি সময়ের ব্যক্তি বোঝাচ্ছে না, একটা সময় ক্ষণস্থায়ী মানে সে ক্ষণকাল ধরে স্থায়ী, ক্ষণকাল ধরে স্থায়ী, চিরকুমারী মানে সে চিরকাল ধরে কুমারী, চিরস্থায়ী, চিরকাল ধরে স্থায়ী, আরো অনেক হবে এরকম, যত কিছু সময়ের ব্যক্তি বুঝাবে, সময়ের ব্যক্তি বুঝাবে, তার মানে বলে কি হবে, দ্বিতীয় তৎপুরুষ হবে। সময়ের ব্যক্তি বুঝালে দ্বিতীয় তৎপুরুষ হবে।
ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার। দুইটা টেকনিক শিখালাম। সময়ের ব্যক্তি বুঝালে দ্বিতীয় তৎপুরুষ হবে, আবার প্রাপ্ত, গত, আশ্রিত, অতীত এই চারটা থাকলে দ্বিতীয় তৎপুরুষ হবে। ঠিক আছে, টেকনিক কিন্তু আরেকটা আছে, আমরা দেখি আরেকটা দেখি। আচ্ছা, এই টেকনিকটা কিন্তু খুব মজার, দেখেন এই টেকনিকটা কিন্তু খুব মজার। সমস্ত পদের ধারা, হ্যাঁ, সমস্ত পদের ধারা কোনো কাজ বোঝালে, হ্যাঁ, সমস্ত পদের দ্বারা কোনো কাজ বুঝালে, ঠিক আছে, সমস্ত পদের দ্বারা যদি কোনো কাজ বোঝায় তাহলে আমরা সেটা কি ভাববো? দ্বিতীয় তৎপুরুষ। সমস্ত পদের দ্বারা কোনো কাজ বোঝালে কি ভাববো? দ্বিতীয় তৎপুরুষ। আচ্ছা, তাহলে কি কাজ, কি কাজ বোঝালে, যেমন দেখেন আমি যদি বলি আম কুড়ানো, ঠিক আছে, আমি যদি বলি আম কুড়ানো, কলা বেচা, কলা বেচা, স্মরনিক্ষেপ, ঠিক আছে, দেখেন আমকে আম কই আম আম কোরানো, আম কোরানো একটা কাজ না? কলা বেচা, কলা বেচতে হবে না? কলা বেচা একটা কাজ না? স্মরনিক্ষেপ, স্মর মানে হচ্ছে তীর, নিক্ষেপ মানে ছুরা, তীরকে ছুরা, এটা একটা কাজ, হ্যাঁ, স্মরনিক্ষেপ মানে তীরকে ছুরা। তার মানে এই তিনটা দ্বারা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। তার মানে সমস্ত পদের দ্বারা কোনো কাজ বোঝালে তাহলে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ। যেমন দেখেন আম কুড়ানো, আমকে কুড়ানো, আম কুড়ানো, আমকে কুড়ানো, আম কুড়ানো, আমকে কুড়ানো, ঠিক আছে। তাহলে কলা বেচা, কলাকে বেচা, সেম। আপনারা এরকম হাজার হাজার মিলাতে পারবেন, যত আছে সব মিলবে। কলা বেচা, কলাকে বেচা, ঠিক আছে। আর কি আছে? স্মরনিক্ষেপ, সড়কে নিক্ষেপ, সড়কে নিক্ষেপ, ঠিক আছে। তাহলে এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ কিভাবে চিনবো? তিনটা টেকনিক আছে। প্রথমটা হচ্ছে সমস্ত পদের শেষে আশ্রিত, গত, অতীত এগুলো থাকলে কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। আরেকটা হচ্ছে সময়ের ব্যক্তি বুঝাবে, কোনো একটা সময়ের ব্যক্তি মানে কোনো একটা সময় বুঝালে, সময়ের ব্যক্তি বুঝালে তাহলে ওটা হবে দ্বিতীয় তৎপুরুষ। আরেকটা হচ্ছে সমস্ত পদের দ্বারা কোনো কাজ বুঝালে, কোনো কাজ বুঝালে, যেমন এগুলো একটা সবগুলো কাজ, কোনো কাজ বুঝালে সেটা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? দ্বিতীয় তৎপুরুষ ক্লিয়ার হয়েছি আমরা? আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষ কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন পড়ব তৃতীয় তৎপুরুষ, হ্যাঁ, তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ আমরা কিভাবে শিখতে পারি? ওই যে আগে শিখছিলাম কিভাবে বেশ বাক্যের মধ্যে ধারা থাকবে, দিয়ে থাকবে, হ্যাঁ, কর্তৃক থাকবে, এগুলো থাকলে আমরা বুঝবো যে তৃতীয় তৎপুরুষ। এগুলো থাকলে আমরা বুঝবো তৃতীয় তৎপুরুষ। এটা তো বেশ বাক্যের ক্ষেত্রে বুঝবো, কারণ এগুলো বেশ বাক্যে থাকলে তাহলে আমরা বুঝবো তৃতীয় তৎপুরুষ। আমাদের পরীক্ষায় বেশ বাক্য আসবে না, তাহলে আমাদের পরীক্ষায় আসবে সমস্ত পদ। সমস্ত পদ আসলে আমরা কিভাবে শিখবো? সমস্ত পদ আসলে আমরা কিভাবে শিখবো? দেখেন, টেকনিক দিয়ে শিখবো। সমস্ত পদ আসলে আমরা কিভাবে শিখবো? আচ্ছা, আমরা টেকনিক প্রথমটা দেখি, টেকনিক প্রথমটা দেখি। সমস্ত পদের, হ্যাঁ, সমস্ত পদের প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ সম্পন্ন হলে, প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ সম্পন্ন হলে, প্রথমাংশের দ্বারা
প্রথমাংশের দ্বারা, হ্যাঁ, দ্বিতীয়াংশের কাজ সম্পন্ন হলে। আচ্ছা দেখেন, সমস্ত পদের প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ সম্পন্ন হলে, একটা সমস্ত পদের দুইটা কাজ থাকে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। যেমন দেখেন, অর্থ সাহায্য, হ্যাঁ, অর্থ সাহায্য, ঠিক আছে। আর কি হতে পারে, আর কি, মেঘলুপ্ত, মেঘলুপ্ত। আর কি হতে পারে, অস্ত্রাঘাত, অস্ত্রাঘাত। আচ্ছা এই তিনটা দেখাই আমি, হ্যাঁ। দেখেন এখানে সমস্ত পদের মধ্যে কাজ কয়টা, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, হ্যাঁ। সমস্ত পদের মধ্যে এটা হচ্ছে পূর্বপদ, দেখেন, অর্থ, অর্থ হচ্ছে পূর্বপদ, সাহায্য হচ্ছে পরপদ। দেখেন আমি কি বলছি, সমস্ত পদের প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ সম্পন্ন হবে, মানে এটা দ্বারা এটার কাজ সম্পন্ন হবে। দেখেন আমরা এই সাহায্য করা হয়েছে, সাহায্যটা করা হয়েছে কিসের মাধ্যমে সাহায্য করা হয়েছে, অর্থের মাধ্যমে, টাকা দিয়ে সাহায্য করছে, ঠিক আছে, মানে একজন একজনকে টাকা দিয়ে সাহায্য করছে। তো সাহায্যটা কিসের মাধ্যমে করছে, অর্থের মাধ্যমে। তার মানে দ্বিতীয়াংশের কাজটা প্রথমাংশের কাজ দ্বারা সম্পন্ন হয়েছে। তাহলে আমরা কি বুঝবো, প্রথমাংশের কাজ দ্বিতীয়াংশের কাজ দ্বারা সম্পন্ন হলে এটা কি হবে, তৃতীয় তৎপুরুষ হবে। যেমন অর্থ সাহায্য, অর্থ দ্বারা সাহায্য, অর্থ দ্বারা সাহায্য, কেমন। তারপরে মেঘলুপ্ত, মেঘ দিয়ে লুপ্ত, হ্যাঁ। মেঘলুপ্ত মানে কি, লুপ্ত মানে লুকিয়ে থাকা। তো মেঘটা লুকিয়ে আছে, লুকিয়ে আছে, লুকিয়ে থাকার কাজটা কে করতেছে, মেঘ। কে লুকিয়ে আছে, মেঘ লুকিয়ে আছে, মেঘটা লুকিয়ে আছে, লুকিয়ে থাকার কাজ করতেছে মেঘ। মেঘের মাধ্যমে লুকিয়ে থাকার কাজটা সম্পন্ন হয়েছে। এমনি এমনি কি লুকিয়ে থাকতে পারে, পারে না, কিন্তু মেঘ দিয়ে লুকিয়ে থাকতে পারে। মেঘটা লুকিয়ে থাকে, মেঘ দিয়ে ঢেকে রাখছে আর কি, মেঘ দিয়ে ঢেকে রাখছে। তাহলে অস্ত্রাঘাত, অস্ত্র দ্বারা আঘাত, অস্ত্রাঘাত, অস্ত্র দ্বারা আঘাত। আচ্ছা তাহলে দেখেন, এখানে দেখেন, দেখেন অস্ত্রাঘাত, এখানে হচ্ছে আঘাত হচ্ছে পরপদ, অস্ত্র হচ্ছে পূর্বপদ, ঠিক আছে। তো আঘাতের কাজটা সম্পন্ন হয়েছে অস্ত্র দ্বারা, মানে আঘাত করছে, এখানে বোঝাচ্ছে আঘাত করছে, কি দিয়ে আঘাত করছে, অস্ত্র দিয়ে। তার মানে আঘাতটা তো এমনি এমনি হয় নাই, অস্ত্র দিয়ে মারার পরে আঘাত হয়েছে, অস্ত্র দিয়ে আঘাত করছে তাই আঘাত হয়েছে। তার মানে আঘাতের কাজটা কি করছে, অস্ত্র করছে। তার মানে আমরা কি বুঝছি, সমস্ত পদের প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ সম্পন্ন হলে সেটা হবে কি, তৃতীয় তৎপুরুষ। যেমন অর্থ সাহায্য, মেঘলুপ্ত, অস্ত্রাঘাত, এরকম আরো অনেক হবে, মিলে দেখেন অনেক হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন আরেকটা দেখি, টেকনিক 2 এ চলে যাই। আমরা এখন টেকনিক 2 এ চলে যাই। দেখেন সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে উন, উন, হীন, উন, হীন, অংশ কম, অংশ কম, এই চারটা থাকলে সেটা হবে তৃতীয় তৎপুরুষ। এই চারটি থাকলে তৃতীয় তৎপুরুষ, এই চারটি থাকলে তৃতীয় তৎপুরুষ, ঠিক আছে। এই চারটি থাকলে তৃতীয় তৎপুরুষ। যেমন দেখেন উন, এক উন, এক উন, হীন, হীন কি হয়, এক উন, হীন, বিদ্যাহীন, হীন মানে বিদ্যাহীন, বিদ্যাহীন, কম, পুয়া কম, তারপরে শূন্য, জ্ঞান শূন্য। আচ্ছা এক উন, বিদ্যাহীন, বিদ্যাহীন, জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য, তারপরে পুয়া কম, ঠিক আছে। আমরা চারটা দিয়ে চারটা দেখবো উদাহরণ। দেখেন এই চারটা লিখছি না, সমস্ত পদের শেষে উন, হীন, অংশ কম, এই চারটি থাকলে আমরা বুঝে নিব এটা তৃতীয় তৎপুরুষ। এটা হচ্ছে টেকনিক নম্বর 2, তৃতীয় তৎপুরুষ, ঠিক আছে। তাহলে দেখেন এক উন, একের সাথে উন আছে, দেখেন এখানে এক যুগ উন, এক উন মানে কি, এক যুগ উন, তার মানে উন আছে। সমস্ত পদের শেষে যদি উন থাকে এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। যেমন এক উন, এক দ্বারা উন, এক উন, এক দ্বারা উন, ঠিক আছে। তারপরে বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, বিদ্যা দ্বারা
হীন। আচ্ছা, তারপর এটা দেখেন, জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। আচ্ছা, তাহলে এটা কেমন হবে? পুয়া কম, পুয়া দ্বারা কম। সবগুলোতে ধারা হইছে, দেখছেন? পুয়া দ্বারা কম। তাহলে দেখেন, এই যে ব্যাস বাক্যের মধ্যে ধারা থাকবে, দিয়ে থাকবে, কর্তৃক থাকবে, ঠিক আছে? ধারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় তৎপুরুষ। তাহলে আমরা কিভাবে চিনবো? এই সমস্ত পদের শেষে উন, হীন, অংশ কম, উন, হীন, অংশ কম, এই চারটা থাকলে কি হবে? তৃতীয় তৎপুরুষ হবে। এক উন, এক দ্বারা উন, বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন, জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, পুয়া কম, পুয়া দ্বারা কম। দেখেন সবগুলো শেষে, এটা শেষে উন আছে, হীন আছে, শূন্য আছে, কম আছে, ঠিক আছে? তাহলে বুঝছি টেকনিক 2 হচ্ছে এক, এক উন, বিদ্যাহীন, জ্ঞান শূন্য, পুয়া কম, এই চারটা, এই উন, হীন, শূন্য, কম, এই চারটা যদি থাকে সমস্ত পদের শেষে, তাহলে আমরা ধরে নেব সেটা তৃতীয় তৎপুরুষ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন। এতটুকু যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখে দেন। আচ্ছা দেখেন, তাহলে এই তৃতীয় তৎপুরুষের মধ্যে কিন্তু আরেকটা তৃতীয় তৎপুরুষ আছে, সেটা হচ্ছে অলুক তৃতীয় তৎপুরুষ। অলুক, অলুক তৃতীয়া তৎপুরুষ, অলুক তৃতীয়া তৎপুরুষ। হ্যাঁ, তো অলুক তৃতীয়া তৎপুরুষ আমরা কিভাবে নির্ণয় করব? দেখেন, অলুক মানে কি? অলুক তৎপুরুষ মানে কি? যে তৎপুরুষ সমাসে বা যে সমাসের মধ্যে বেশ বাক্যে বা সমস্ত পদে বিভক্তি লোপ পায় না। আচ্ছা দেখেন, যে সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, যে সমস্ত পদের বিভক্তি লোপ পায় না, মানে বিভক্তি থেকে যায়, বিভক্তিটা থেকে যায়, লোপ পায় না, সেটা হলো কি? সেটা হলো, সেটা হলো অলুক, সেটা হলো অলুক, সেটা হলো অলুক, ঠিক আছে? তাহলে আমরা উদাহরণ দেখি। দেখেন, অলুক বলতে কি বোঝায়? যে সমস্ত পদের মধ্যে বিভক্তি লোপ পায় না, বিভক্তিটা থেকে যায়। কিরকম থেকে যায়? যেমন দেখেন, তেলে ভাজা, তেলে ভাজা, ঠিক আছে? তেলে ভাজার মধ্যে দেখেন, তেলে, লে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, বিভক্তি রয়ে গেছে, বিভক্তিটা যায় না। দেখেন, আমি যদি বলতাম তেল ভাজা, তেল ভাজা বললে তাহলে এটা এখানে বিভক্তি থাকতো না, তেল ভাজা বলে থাকতো না, কিন্তু এখানে তেলে ভাজা, তেলে লয়কে লে আছে, ঠিক আছে? একা রয়ে গেছে, তাই এটা কি? বিভক্তি রয়ে গেছে। তার মানে অলুক তৃতীয় তৎপুরুষ হচ্ছে যে সমস্ত পদের মধ্যে বিভক্তি লোপ পায় না। সরি, আমি এখানে পাই লিখে ফেলছি, পাই না। হ্যাঁ, যে সমস্ত পদের বিভক্তি লোপ পায় না সেটা হলো অলুক তৎপুরুষ। হ্যাঁ, তাহলে এটা অলুক তৃতীয়া। তেলে ভাজা, তেল দিয়ে ভাজা, সরি, তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা মানে তেল দিয়ে ভাজা বোঝাচ্ছে আর কি, তেল দিয়ে ভাজা এটা বোঝাচ্ছে, তেলে ভাজা, তেলে ভাজা। আর কি আছে? ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, এখানেও সেম, ঘিয়ে, ঘিয়ে, ঘি দিয়ে ভাজা, ঘি দিয়ে ভাজা, এখানে ঘিয়ে এ আছে, এ বিভক্তি আছে, তার মানে বিভক্তি লোপ পায় নাই। ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, ঠিক আছে? ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। তারপরে মায়ে খেদানো, মায়ে খেদানো, মায়ে খেদানো, মায়ে খেদানো, সবগুলো সেম সেম, সবগুলা সেম সেম। দেখেন, সমস্ত পদের মধ্যে বিভক্তি লোপ পায় নাই, বেশ বাক্যের মধ্যেও বিভক্তি লোপ পায় নাই, সেম সেম। ঘিয়ে ভাজা, এখানে সমস্ত পদের বিভক্তি লোপ পায় নাই, বেশ বাক্যে বিভক্তি লোপ পায় নাই, এখানে বিভক্তি লোপ পায় নাই, লোপ পায় নাই। তার মানে যে সমাসের মধ্যে বিভক্তি লোপ পাবে না সেটাকে আমরা বলবো কি? অলুক তৎপুরুষ, অলুক, সেটাকে আমরা বলবো অলুক, ঠিক আছে? সেটাকে আমরা বলবো অলুক। তার মানে বোঝা গেছে তৃতীয় তৎপুরুষ শেষ। তৃতীয় তৎপুরুষ কি ক্লিয়ার হয়েছেন? তৃতীয় তৎপুরুষ ক্লিয়ার? তৃতীয় তৎপুরুষ ক্লিয়ার? তৃতীয় তৎপুরুষ ক্লিয়ার হলে ক্লিয়ার বলেন, আমি চতুর্থ তৎপুরুষে চলে যাব। তৃতীয় তৎপুরুষ ক্লিয়ার? তৃতীয় তৎপুরুষ ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন।
আচ্ছা, তাহলে আমরা এখন পড়ব চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ। চতুর্থী চতুর্থী তৎপুরুষ কিভাবে নির্ণয় করব? চতুর্থী তৎপুরুষ নরমালি নির্ণয় করার সূত্র কি? কে, জন্যে, নিমিত্তে, এগুলো তো এই বিভক্তি, ঠিক আছে? নিমিত্তে, এই বেশ বাক্যের মধ্যে বিভক্তিগুলো থাকবে। বেশ বাক্যের মধ্যে এই বিভক্তিগুলো থাকবে। তার মানে আমরা কিভাবে শিখবো? সমস্ত পদ দিয়ে শিখবো। আমরা তো সমস্ত পদ দিয়ে শিখবো। আমরা তো বেশ বাক্য দিয়ে, বেশ বাক্য আমরা বানাবো। সমস্ত পদ থেকে আমরা কিভাবে বেশ বাক্য বানাবো দেখেন। এটা টেকনিক কি? এটা টেকনিক হচ্ছে সমস্ত পদের দ্বারা যদি এমনটা বোঝায়, দেখেন সমস্ত পদের ধারা যদি এমন বোঝায়, কেমন বোঝায়? এমন বোঝায় যে, দেখেন যে এমন বোঝায় যে পূর্বপদ পরপদের জন্য, না পরপদ পূর্বপদের জন্য, ঠিক আছে? পরপদ পূর্বপদের জন্য, পরপদ এটা হচ্ছে টেকনিক। দেখেন সমস্ত পদের দ্বারা যদি এমন বোঝায় যে পরপদ পূর্বপদের জন্য, মানে এই পরপদটা পূর্বপদের জন্য হইছে। পরপদটা কেন আসছে? পূর্বপদের জন্য আসছে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দেখেন আরাম কেদারা, হ্যাঁ আরাম কেদারা। আমি কয়েকটা উদাহরণ লিখে ফেলি, তারপর বুঝে দিব। দেশপ্রেম, আর কি হতে পারে? আর যুদ্ধযাত্রা, যুদ্ধ যাত্রা। আর কি হতে পারে? বিয়ে পাগলা, ঠিক আছে? এরকম আরো অনেক আছে, ওরা অনেক, শেষ নেই। সবগুলা নির্ণয় করতে পারবেন আপনি যদি এই সূত্রটা মনে রাখেন। এটা এক ধরনের সূত্র। অঙ্ক করার সময় আমরা সূত্র মনে রাখি না, সূত্র নিয়ম দিয়ে করি না? এটা হচ্ছে ব্যাকরণের সূত্র, রুলস, টেকনিক। সমস্ত পদের দ্বারা যদি এমন বুঝায় যে পূর্বপদ পরপদ পূর্বপদের জন্য, যেমন দেখেন এখানে পরপদ পূর্বপদের জন্য। এই যে কেদারা, ঠিক আছে? কেদারা হচ্ছে পরপদ, আরাম হচ্ছে পূর্বপদ। এই কেদারা, কেদারা দ্বারা আমরা কি বুঝি? চেয়ার বুঝি। তো চেয়ারটা, কেদারাটা কার জন্য, কিসের জন্য? চেয়ারটা কিসের জন্য? আরামের জন্য। তাহলে চেয়ারটা বানানো হয়েছে আরাম করার জন্য। তার মানে পরপদ আসছে কার জন্য? পূর্বপদের জন্য। পরপদ পূর্বপদের জন্য। তাহলে কেদারা হচ্ছে আরামের জন্য। দেশপ্রেম, প্রেমটা কিসের জন্য? দেশের জন্য। যুদ্ধযাত্রা, যাত্রাটা কিসের জন্য? যুদ্ধের জন্য। বিয়ে পাগলা, কিসের জন্য পাগল? বিয়ের জন্য পাগল, বিয়ে করার জন্য পাগলা, ঠিক আছে? তাহলে আমরা দেখেন আরাম কেদারা, আরামের জন্য কেদারা, আরাম কেদারা, আরামের জন্য কেদারা, ঠিক আছে? দেশ প্রেম, দেশের জন্য প্রেম, দেশের জন্য প্রেম। এই যে আমি কিন্তু বিভক্তি লিখছিলাম, একটু আগে লিখছিলাম চতুর্থী তৎপুরুষের বিভক্তি হবে কে, জন্যে, জন্যে, নিমিত্তে। এখানে কিন্তু জন্যে আসতেছে, দেখছেন? এগুলো হচ্ছে বিভক্তি। দেশের জন্য প্রেম, যুদ্ধযাত্রা, যুদ্ধের জন্য যাত্রা, যুদ্ধের জন্য যাত্রা, যুদ্ধযাত্রা, ঠিক আছে? বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। তাহলে চতুর্থী তৎপুরুষ ক্লিয়ার? আর কোনো রুলস নাই, একটাই টেকনিক। একটা টেকনিক দিয়ে আমরা হাজারটা চতুর্থী তৎপুরুষ বানাতে পারবো। যতগুলো সমস্ত পদ আসবে চতুর্থী তৎপুরুষের, এই একটা দিয়ে ক্লিয়ার করে ফেলবো, একদম ফিনিশ। সোজা না? কঠিন? একদম মজার। ব্যাকরণ একদম মজার, আমি এভাবে শিখছি, একদম ইজি। তাহলে দেখেন সমস্ত পদের ধারা যদি এমন বুঝায় পরপদ পূর্বপদের জন্য, পরপদটা কার জন্য? পূর্বপদের জন্য। তাহলে আপনাদের পরীক্ষা যদি আসে আরাম কেদারা, তাহলে আপনি মাথায় এটা আনতে হবে তখন, কেদারাটা কিসের জন্য? আরামের জন্য। প্রেমটা কিসের জন্য? দেশের জন্য। যাত্রা কিসের জন্য? যুদ্ধের জন্য। পাগলা কিসের জন্য? বিয়ের জন্য। তাহলে পরপদ পূর্বপদের জন্য হলে, পরপদ পূর্বপদের জন্য হলে চতুর্থী তৎপুরুষ। ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন।
এতটুকু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন। চতুর্থী তৎপুরুষ আমরা এতক্ষণ কি কি শিখলাম? দ্বিতীয় তৎপুরুষ শিখলাম, তৃতীয় তৎপুরুষ শিখলাম, অলুক তৃতীয় শিখলাম, চতুর্থী তৎপুরুষ শিখলাম, আর কি কি আছে? পঞ্চমী তৎপুরুষ আছে, ষষ্ঠী তৎপুরুষ আছে, সপ্তমী তৎপুরুষ আছে, অলুক তৎপুরুষ আছে, নব তৎপুরুষ আছে, উপপদ তৎপুরুষ আছে। ঠিক আছে, আমরা একটা একটা করে সবগুলো সলভ করব। এখন দেখি পঞ্চমী তৎপুরুষ কিভাবে করা যায়। পঞ্চমী তৎপুরুষ আমি কিচ্ছু শিখাবো না, এটা আপনারা পারেন। কেন পারেন? দেখেন, যারা কারক পারেন তারা পঞ্চমী তৎপুরুষও পারেন। এটার টেকনিক হচ্ছে একটাই, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমান অপাদানে পঞ্চমী, এটাই হচ্ছে রুলস। আপনারা যারা কারক পারেন তাহলে এটা, আর যারা কারক না পারেন তাদেরকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। যারা কারক পারেন তাদের জন্য হচ্ছে এটা টেকনিক। যেমন দেখেন, পঞ্চমী তৎপুরুষ যেটা, অপাদানে পঞ্চমী যেটা। আমরা কারকের মধ্যে অপাদানে পঞ্চমী পড়ছি না, অপাদান কারক পড়ছি না। অপাদান কারকে কি কি টেকনিক শিখছিলাম? বিয়োজন সম্পর্ক বুঝাবে, ভয়ের উচ্চ হলে অপাদান, তারপরে উৎপত্তি উৎপত্তি কোনো কিছু উৎপত্তি স্থল হলে অপাদান, তারপরে আর কি আছে? আচ্ছা আমি এগুলো লিখে ফেলি। বিয়োজন সম্পর্ক বুঝাবে, বিয়োজন, বিয়োজন মানে কি? মাইনাস, মাইনাস হবে। ভয়ের উৎস, ভয়ের উৎস হলে, ভয়ের উৎস হলে, আর কি আছে? উৎপত্তি স্থল বুঝালে, উৎপত্তি, মনে করেন কোনো কিছু হইছে, কোনো কিছু উৎপন্ন হইছে, উৎপন্নের উৎপত্তি স্থল বুঝালে, উৎপত্তি স্থল বুঝালে, হ্যাঁ, উৎপত্তি স্থল বুঝালে। আর কি হতে পারে? ও হ্যাঁ, আরেকটা আছে, এটা হচ্ছে তুলনা। কোনো কিছুর সাথে তুলনা করলে, কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে তুলনা করলে, হ্যাঁ। এই চারটা হচ্ছে রুলস আমাদের, এই চারটা হচ্ছে আমাদের রুলস। দেখেন, এই চারটা দিয়ে কিন্তু সব ধরনের পঞ্চমী তৎপুরুষ শেষ করতে পারেন। দেখেন, এটা দিয়ে কিন্তু আমরা দুইটা শিখতেছি। কয়টা শিখতেছি? দুইটা। কি কি? তো পঞ্চমী তৎপুরুষ শিখা হয়ে যাচ্ছে, অপাদানে পঞ্চমী তো শিখা যাচ্ছে, কারণ দুইটাই সেম। এটাই তো সূত্র, এটা দ্বারাই তো এটা। আপনি যদি এটা পারেন এটাও পারবেন, এটা পারলে এটাও পারবেন। কেমন? বিয়োজন সম্পর্ক, কোন একটা সমস্ত পদের মধ্যে দুইটা দ্বারা যদি বিয়োগ মানে বিয়োজন বুঝায়, একটা হতে একটা বুঝায়, তাহলে এটা হবে পঞ্চমী তৎপুরুষ। ভয়ের উৎস, মনে করেন কোন কিছুর ভয়, কারো ভয়, বাঘের ভয়, লোকের ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, ভয়ের উৎস বুঝালে তাহলে কি হবে? পঞ্চমী তৎপুরুষ। উৎপত্তি স্থল, মনে করেন কিছু একটা উৎপন্ন হয়েছে, হ্যাঁ, ধান উৎপন্ন হয়েছে, গাছ থেকে ধান, ধান থেকে চাল হয়, আটা থেকে ময়দা হয়, তারপর আটা থেকে রুটি হয়, সরি আটা থেকে রুটি হয়, এরকম সবকিছু উৎপত্তি স্থল বুঝালে কি হবে? পঞ্চমী তৎপুরুষ হবে। তারপর আর কি আছে? কোনো কিছুর সাথে তুলনা বুঝালে, তুলনা, মনে করেন আমরা অনেক কিছুর সাথে তুলনা করি না, সে প্রাণ প্রিয়, পানের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, মানে পানের সাথে তুলনা করছি। তারপর আর কি কি হতে পারে? আর কি কি হতে পারে? সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, সবার মধ্যে শ্রেষ্ঠ। তাহলে আমরা সবার সাথে তুলনা করতেছি ওকে। মনে করেন কাউকে বললাম যে উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবার চেয়ে উত্তম, বজ্জাত, একদম মানে সবার চেয়ে কি খারাপ। তাহলে দেখেন আমরা একটা এখন উদাহরণ করি, এক্সাম্পল দেখি। তাহলে এগুলো মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে আমরা প্রথমটা কি দিই? প্রথমটা তুলনা দিয়ে শিখবো। কোনো কিছুর সাথে তুলনা করলে, যেমন কি আমি কি বলছিলাম? প্রাণ প্রিয়, প্রাণ প্রিয়, হ্যাঁ, প্রাণ প্রিয়। আমরা এখানে প্রাণের সাথে তুলনা করতেছি। মনে করেন প্রাণ প্রিয়, আমরা কাউকে বলি না সে আমার প্রাণ প্রিয় মানুষ, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে। ওই যে বললাম হতে থেকে চেয়ে, এগুলো হচ্ছে বিভক্তি। হতে থেকে চেয়ে, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণ প্রিয়। ঠিক আছে, আর কি বলছিলাম? সর্বোত্তম, সর্বোত্তম, সবার চেয়ে উত্তম। ঠিক আছে,
এই দুইটাই করি। হ্যাঁ, তাহলে দেখেন প্রাণ প্রিয়, এখানে তুলনা করতেছি, প্রাণের চেয়ে প্রিয় মানে সে আমার প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের সাথে তুলনা করতেছি, তার সাথে প্রাণের সাথে তুলনা, মানে তার সাথে যাকে তুলনা করতেছি তার সাথে প্রাণের সাথে তুলনা, প্রাণের চেয়ে প্রিয়। তারপরে সর্বোত্তম, সবার চেয়ে উত্তম। মনে করেন একটা ক্লাসে অনেকজন আছে, এখন অনেকজনের মধ্যে একজন সবচেয়ে ভালো, তা আমি বললাম ও হচ্ছে সর্বোত্তম মানুষ, সর্বোত্তম ছেলে, সর্বোত্তম স্টুডেন্ট, ঠিক আছে, সবার মধ্যে উত্তম, সর্বোত্তম, ঠিক আছে। তাহলে তুলনা বোঝালে আমরা কি বুঝবো? পঞ্চমী তৎপুরুষ। তুলনা বোঝালে পঞ্চমী তৎপুরুষ। আচ্ছা, তাহলে আরেকটা দেখি, আরেকটা কি বললাম, আরেকটা কি বলছিলাম? আচ্ছা, ভয়ের উৎস। হ্যাঁ, ভয়ের উৎস। আচ্ছা, এটা আগে করি, বিয়োজন সম্পর্ক, মাইনাস সম্পর্ক, বিয়োজন, বিয়োজন সম্পর্ক কেমন? বিয়োজন, যেমন দেখেন বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত, ঠিক আছে। তাহলে এখানে দেখেন বিয়োজন হয়েছে কিনা দেখেন। দেখেন বিলাত মানে হচ্ছে বিদেশ, বিলাত মানে তো আমরা বিদেশকে বুঝি, বিদেশ থেকে ফেরত, যেমন ও বিদেশ থেকে দেশে চলে আসছে, মনে করেন এটা হচ্ছে বিদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে মাইনাস, মানে একটা মানুষ এতদিন ছিল বিদেশে, হ্যাঁ, এখন বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছে, তা আলাদা হয়ে গেছে না, ভাগ হয়ে গেছে না, বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছে, মাইনাস হয়ে গেছে, মাইনাস পয়েন্ট। এটা তো আমরা যদি কোনো কিছুর বিয়োজন বুঝি, কোনো কিছুর বিয়োজন বুঝলে কি বলবো? বিরাট হতে ফেরত, তারপরে আর কি আছে, আগা হতে গিয়া, বুটা হতে খসা, জেল খালাস, জেল থেকে খালাস, বুটা খসা, বুটা খসা, বুটা হতে খসা, বুটা খসে, বুটা হতে খসা, হ্যাঁ, বুটা হতে খসা। মনে করেন একটা বুটা, হ্যাঁ, একটা আমের বুটা হোক, কিছুর বুটা হোক, তো বুটা থেকে যদি আমরা চামড়াটা খুলে ফেলি তো খসে গেল না, বুটা হতে খসা মানে আলাদা হয়ে যাওয়া, মানে মোট কথায় কোনো কিছু আলাদা হয়ে যাওয়া, মাইনাস হয়ে যাওয়া, বিয়োগ হয়ে যাওয়া, বিয়োজন সম্পর্ক, মাইনাস সম্পর্ক বোঝালে ওইটা হবে পঞ্চমী তৎপুরুষ, কোনো কিছু মাইনাস সম্পর্ক বোঝালে পঞ্চমী তৎপুরুষ, একদম মাইনাস। আচ্ছা, আরেকটা বোঝাই সেম দিয়ে, মনে করেন ঋণ মুক্ত, ঠিক আছে, দেখেন ঋণ মুক্ত, তাহলে এটাকে আমরা কি বলবো? ঋণ হতে মুক্ত, ঋণ মুক্ত, ঋণ হতে মুক্ত। যেমন মনে করেন একটা মানুষ, হ্যাঁ, তো মানুষটার অনেকগুলো ঋণ ছিল, এতদিন সে অনেকগুলো ঋণ মাথায় বোঝা করে চলতেছে, ঋণ নিয়ে চলতেছে, এখন ঋণগুলা হঠাৎ করে সে পরিশোধ করে ফেলছে বা সুদ হয়ে গেছে, তো ঋণগুলো তার থেকে সুদ হয়ে গেছে, মানে ঋণগুলো তার থেকে চলে গেছে না, আলাদা হয়ে গেছে না, তো ঋণগুলো মুক্ত হয়ে গেছে, তার থেকে সরে গেছে, তার মানে বিয়োজন হয়েছে, বিয়োজন হয়েছে। কোনো কিছু যদি আমার কাছে আসে, হ্যাঁ, আমি যদি কলমটা এখন রেখে দিলাম, আমি কলম হতে মুক্ত, তার মানে কি? বিয়োজন হয়েছে, বিয়োজন। কোনো কিছু যদি আমার কাছে আসে, যোজন, যদি আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, বিয়োজন, তার মানে এটা হচ্ছে বিয়োজন সম্পর্ক, ঠিক আছে, ক্লিয়ার? তারপরে আরেকটা কি বলছিলাম আমরা? আচ্ছা, আরেকটা বলছিলাম ভয়ের উৎস, হ্যাঁ, ভয়ের উৎস হলে, ভয়ের উৎস হলে, যেমন লুকো ভয়, লুকো ভয়, লুক হতে ভয়, মানে কোন একটা মানুষের ভয় হতে আর কি, মানুষের ভয়, মনে করেন আমি একটা কোনো মানুষকে ভয় পাচ্ছি, আমি একটা কোনো মানুষকে ভয় পাচ্ছি, মানুষের ভয়, লুকো ভয়, হ্যাঁ, তো মানুষের ভয়, ভয়ের উৎস, এই যে ভয়ের উৎস, এই যে আমি ভয় পাচ্ছি, ভয়টা উৎসকে, মানে ভয়টার গোড়াকে, কার জন্য ভয় পাচ্ছি? লোকের জন্য, মানুষের জন্য, তাই ভয়ের উৎস হচ্ছে অপাদান কারক, সরি অপাদান না, পঞ্চমী তৎপুরুষ, হ্যাঁ, ভয়ের উৎস হচ্ছে পঞ্চমী তৎপুরুষ, লুকো ভয়, ঠিক আছে, লুকো ভয়, ভয়ের উৎস হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। তো এরকম আরো অনেক কিছু হবে।
আচ্ছা, তাহলে আমরা আরেকটা আছে কি উৎপত্তি স্থল। হ্যাঁ, আরেকটা আছে কি উৎপত্তি স্থল। উৎপত্তি, চারটা পড়ছিলাম, চারটা থেকে তিনটা বুঝালাম, একটা বাকি আছে উৎপত্তি স্থল। ঠিক আছে, উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল মনে করেন কোনো কিছু একটা জন্ম হয়েছে, উৎপত্তি হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে? কোন একটা পণ্য, শস্য। হ্যাঁ, যেমন কি দুগ্ধজাত। দেখেন, দুগ্ধ হতে জাত, দুগ্ধজাত। দেখেন এই যেখানে জাত, হ্যাঁ, জাতটা কোত্থেকে হয়েছে? দুগ্ধ থেকে হয়েছে। প্রথমে দুগ্ধ হয়েছে, তারপর দুগ্ধ থেকে জাত হয়েছে। হ্যাঁ, দুগ্ধ থেকে জাত, দুগ্ধজাত। তো জাতটা কোত্থেকে উৎপত্তি হয়েছে? কোত্থেকে? জাতের উৎপত্তি হয়েছে দুগ্ধ থেকে, জাতের উৎপত্তি হয়েছে দুগ্ধ থেকে। তার মানে কোনো কিছুর উৎপত্তি স্থল বোঝালে, কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা বোঝালে, একদম উৎপত্তি স্থল বোঝালে, তাহলে পঞ্চমী তৎপুরুষ। ঠিক আছে, তো এরকম আরো আছে। বজ্জাত, আমরা বলি না বজ্জাত, বজ্জাত বেড়ি, বজ্জাত বেড়ি বলি না। তাহলে দেখেন বজ্জাত, বথ হতে জাত। হ্যাঁ, বথ হতে জাত, বথ হতে জাত, বজ্জাত, বথ হতে জাত। তারপর আর কি আছে? আর কি আছে? আর উম, হ্যাঁ, আরেকটা দেখেন কৃষিজাত। হ্যাঁ, কৃষিজাত, কৃষিজাত মানে কৃষি হতে জাত, কৃষি হতে জাত। এই জাতটা কোত্থেকে হয়? কৃষি থেকে হয়। এই জাতটা কোত্থেকে হয়? কৃষি থেকে হয়। তার মানে আমরা আজকে কি কি শিখলাম? পঞ্চমী তৎপুরুষ কিভাবে বুঝবো? পঞ্চমী তৎপুরুষ কোনো কিছু থেকে বিয়োজন সম্পর্ক হয়ে গেলে পঞ্চমী। কোনো কিছু থেকে ভয়ের উৎস, আমি কাউকে ভয় পাচ্ছি, কার ভয়ে? কিসের ভয়? কার ভয়? ভয়ের উৎস বোঝালে পঞ্চমী তৎপুরুষ। তারপর আরেকটা কি বুঝবো? এই উৎপত্তি স্থল, কোন কিছু উৎপত্তি স্থল, কোথা থেকে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থল বোঝালে কি বুঝবো? পঞ্চমী তৎপুরুষ। আরেকটা কি বুঝবো? ওই তুলনা, কারোর সাথে তুলনা করলে, কোনো কিছুর সাথে তুলনা বোঝালে, তুলনা বোঝালে পঞ্চমী তৎপুরুষ। তার মানে পঞ্চমী তৎপুরুষ জানার জন্য এই চারটা জিনিস জানলে হয়ে যাবে। উৎপত্তি স্থল, ভয়ের উৎস, কোন কিছুর সাথে তুলনা, আর একটা হচ্ছে বিয়োজন সম্পর্ক। ঠিক আছে, ক্লিয়ার? একদম ক্লিয়ার। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর দেখেন এখন শিখবো আমরা ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ। ঠিক আছে, ষষ্ঠী তৎপুরুষ কয়েক রকম ভাবে নির্ণয় করা যায়। সেটার মধ্যে মেইন হচ্ছে, যেটা মেইন সেটা আমি শিখাবো। কোনটা মেইন? আচ্ছা, আমরা আগে বেশ বাক্যগুলো, বিভক্তিগুলো জেনে নেই। র থাকবে, বেশ বাক্যে কি থাকবে? র থাকবে, এর থাকবে। হ্যাঁ, র এর এই দুইটা থাকবে। ঠিক আছে, আমার, আমারের মধ্যে র আছে, তাদের, তাদের মধ্যে র আছে, এর। তো এরকম র থাকবে, এর থাকবে। বেশ বাক্যের মধ্যে কি থাকবে? র বা এর থাকবে। আচ্ছা, দেখেন এটার টেকনিক কি হবে? টেকনিক কি হবে? দেখেন সমস্ত পদের, সমস্ত পদের, হ্যাঁ, দুটি অংশের মধ্যে, আমরা তো জানি সমস্ত পদের তো দুইটা অংশ থাকে, একটা পূর্বপদ থাকে, একটা পরপদ থাকে। তো দুটি অংশের মধ্যে কি থাকবে? সমস্ত পদের দুটি অংশের মধ্যে, দুই অংশের মধ্যে কি বুঝাবে? যৌক্তিক সম্পর্ক বুঝাবে, যৌক্তিক সম্পর্ক বুঝাবে। কিরকম যৌক্তিক সম্পর্ক আমি বুঝে দিব। যৌক্তিক সম্পর্ক বুঝাবে। আচ্ছা দেখেন এটাই হচ্ছে রুলস। এটা মনে রাখতে পারলে, এটা বুঝতে পারলে ষষ্ঠী তৎপুরুষ ক্লিয়ার। সমস্ত পদের দুইটি অংশ, সমস্ত পদের দুইটা অংশ না, দুইটা অংশের মধ্যে কি থাকবে? যৌক্তিক সম্পর্ক বুঝাবে। যেমন আমি একটা লিখি রাজপুত্র, রাজপুত্র। হ্যাঁ, আমি কয়েকটা লিখে ফেলি। হ্যাঁ, রাজপুত্র কয়েকটা লিখে ফেলি।
আচ্ছা, রাজপুত্র, তারপর কি আছে? পৌরসভা, পৌরসভা, তারপর কি আছে? তারপর কি আছে? তারপর আছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। তারপর আর কি হয়? আর কি হয়? আর আর কি হতে পারে? দেশ সেবা। হ্যাঁ, দেশ সেবা। এই চারটা দিয়ে বুঝাই আপাতত। দেখেন, দেশ সেবা। দেখেন এখানে রাজপুত্র, আগে আমরা বেশ বাক্য করে ফেলি। রাজপুত্র মানে কি? কার পুত্র? রাজার পুত্র। রাজপুত্র রাজার পুত্র। রাজপুত্র কার পুত্র? রাজার পুত্র। রাজার। হ্যাঁ, তাহলে দেখেন রাজা, রাজপুত্রটা রাজার পুত্র। এখানে র আসছে কিনা দেখেন তো। বিভক্তি র আসছে? আমি বলছিলাম না সমস্ত পদের বিভক্তির মধ্যে কি থাকবে? র থাকবে, এর থাকবে। এই ব্যাস বাক্যে র বা এর থাকবে, ব্যাস বাক্যে র বা এর থাকবে। তার মানে রাজার, রাজার মধ্যে র আছে। কিন্তু আচ্ছা, আমাদের তো এগুলো লাগতেছে না। আমাদের মেইন জিনিসটা হচ্ছে যৌক্তিক সম্পর্ক। তাহলে দেখেন পুত্র, রাজা, রাজার পুত্র। রাজা একজন, পুত্র একজন, দুইটা দুইজন, একজন পরপদ একজন পূর্বপদ। ঠিক আছে? যৌক্তিক সম্পর্ক কেমন? পুত্রটা কার? কার পুত্র? রাজার পুত্র। কার পুত্র? রাজার পুত্র। কার পুত্র? রাজার পুত্র। তার রাজার সাথে পুত্রের একটা কি আছে? যৌক্তিক সম্পর্ক আছে। রাজার সাথে পুত্রের যৌক্তিক সম্পর্ক আছে। দুইজনের মধ্যে যদি যৌক্তিক সম্পর্ক থাকে তাহলে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ। রাজার সাথে পুত্রের যৌক্তিক সম্পর্ক আছে। আচ্ছা, পৌরসভা, পৌরের সভা, পৌরের সভা, পৌরের সভা। তাহলে দেখেন এখানে বিভক্তি কি আসছে? এর আসছে। পৌর, পৌরের, এর, এর, এর আসছে। পৌরের সভা। শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি। এখানেও এর আসছে, এখানেও এর আসছে। শ্বশুরের বাড়ি। দেশ সেবা, দেশের সেবা, দেশের সেবা। তাহলে খেয়াল করে দেখেন তো প্রত্যেকটাতে, প্রত্যেকটাতে যৌক্তিক সম্পর্ক আছে কিনা দেখেন তো। পৌরের সভা, সভাটা কিসের? পৌরের। সভাটা কিসের? পৌরের। তার মানে পৌরের সাথে সবার সাথে একটা যৌক্তিক সম্পর্ক আছে। সভা। শ্বশুর বাড়ি, বাড়ি কিসের? কিসের বাড়ি? শ্বশুর বাড়ি। তো বাড়ির সাথে শ্বশুরের একটা যৌক্তিক সম্পর্ক আছে। যেহেতু শ্বশুর বাড়িটা নাম দিছে, কেন নাম দিছে? শ্বশুরের কারণে তো নাম দিছে। বাড়িটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি মানে শ্বশুরের সাথে বাড়ির সাথে একটা যৌক্তিক সম্পর্ক আছে। তার মানে শ্বশুর বাড়ি হচ্ছে যে কি? ষষ্ঠী তৎপুরুষ। দেশ সেবা, কার সেবা? দেশের সেবা। তো সেবার সাথে দেশের একটা সম্পর্ক আছে। আমরা সেবা করব, কিসের সেবা করব? দেশের সেবা করব। তো সেবাটার সাথে দেশের একটা যৌক্তিক সম্পর্ক আছে। মোট কথায় সমস্ত পদের মধ্যে যদি আমরা বুঝি দুটি, দুটি সমস্ত পদের দুটির সাথে, দুটি অংশের সাথে যদি কি বুঝায়? যৌক্তিক সম্পর্ক বুঝায়, তাহলে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ। দুটি অংশের মধ্যে যদি যৌক্তিক সম্পর্ক বুঝায়, ষষ্ঠী তৎপুরুষ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন। ষষ্ঠী তৎপুরুষ কিন্তু আরো অনেক ভাবে নির্ণয় করা যায়। বাকিগুলো দেখাই দিই, কি বলেন? ক্লাস একটু বড় হবে, তাও একটু দেখাই দিই। শুরু যখন করলাম একটু দেখাই দিই। আচ্ছা দেখেন তো। আচ্ছা, সমস্ত পদে, সমস্ত পদে কালের কোন অংশ থাকলে, হ্যাঁ, সমস্ত পদে কালের কোন অংশ থাকলে, কালের কোন অংশ থাকলে, কোন অংশ কোথায় থাকলে? কালের কোন অংশ পরপদে থাকলে, পরপদে। সমস্ত পদের কালের কোন অংশ পরপদে থাকলে ব্যাস বাক্যে তা কোথায় হবে? ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে তা পূর্ব পদে হবে। পূর্ব পদে, পূর্ব পদে হবে। যেমন দেখেন এগুলো আপনারা, আপনারা পড়ছেন এগুলা। অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন। ঠিক আছে? অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন। দেখেন অন্ন, এখানে বলছি কালের কোন অংশ, কালের কোন অংশ। এই অন্ন হচ্ছে কাল, অন্ন হচ্ছে কাল, অন্ন হচ্ছে কাল। অপর অন্ন, পূর্ব অন্ন, মধ্য অন্ন। এখানে অন্ন, অন্ন হচ্ছে কি? কাল, অন্ন হচ্ছে কাল। তার মানে অন্নটা এখানে কোথায় আছে?
কোথায় আছে? পরপদে আছে। অন্যটা কোথায় আছে? পরপদে আছে। তার মানে আমরা কি লিখছি? সমস্ত পদে কালের কোনো অংশ যদি পরপদে থাকে সেটা বাইশ বাক্যে কোথায় হবে? পূর্বপদে হবে। তার মানে অপরাহ্ন, এই অন্যটা আগে চলে আসবে। অন্যের অপর ভাগ। দেখেন আমি কিন্তু বেশ বাক্যে অন্যটা কোথায় লিখতেছি? আগে লিখতেছি। আগে, অন্যটা আগে চলে আসছে। কেমন? অন্যের অপর ভাগ, পূর্বাহ্ন অন্যের পূর্বভাগ, মধ্যাহ্ন অন্যের মধ্যভাগ। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝবো? সমস্ত পদের মধ্যে যদি কালের কোনো অংশ যদি পরপদে থাকে, তা আমরা বেশ বাক্য করার সময় পরপদটাকে আমরা অন্যটাকে কোথায় এনে দিব? পূর্বপদে এনে দিব, শুরুতে এনে দিব। অপরাহ্ন অন্যের অপর ভাগ, পূর্বাহ্ন অন্যের পূর্বভাগ, মধ্যাহ্ন অন্যের মধ্যভাগ। ক্লিয়ার? শেষ। আরো আছে। আরেকটা হচ্ছে কি, রাজা শব্দটি শ্রেষ্ঠ অর্থে বুঝালে। রাজা শব্দটি, রাজা শব্দটি, রাজা শব্দটি শ্রেষ্ঠ অর্থে বুঝালে। হ্যাঁ, রাজা শব্দটি শ্রেষ্ঠ অর্থে, রাজা শব্দটি শ্রেষ্ঠ অর্থে বুঝালে সমস্ত পদে তা কোথায় হয়? সমস্ত পদে তা পূর্বে বসে। সমস্ত পদে, সমস্ত পদে তা পূর্বে বসে। সমস্ত পদে তা পূর্বে বসে। যেমন দেখেন, রাজপথ, হ্যাঁ, রাজপথ, রাজমিস্ত্রি, আর কি আছে? রাজমিস্ত্রি, রাজহাঁস। দেখেন এই তিনটা দেখেন, সমস্ত পদের মধ্যে শ্রেষ্ঠ বোঝালে। শ্রেষ্ঠ যেমন কি দেখেন, রাজপথ, তো রাজাটা শ্রেষ্ঠ বোঝাচ্ছে। এখন পথের রাজা, রাজপথ মানে পথের রাজা, তো রাজাটা কিসের? পথের রাজা, মানে সে একটা পথের রাজা, তার একটা শ্রেষ্ঠ। হ্যাঁ, মানে একটা একটা জমিদারি ভাব আছে, পথের রাজা। রাজমিস্ত্রি, মিস্ত্রির রাজা। রাজহাঁস, হাঁসের রাজা। ঠিক আছে? তো তার মানে আমরা এই সমস্ত পদ যদি রাস্তা কোথায় থাকে? পূর্ব পদে থাকে। বেশ বাক্যের মধ্যে রাস্তা শেষে চলে যাবে, পরপদে চলে যাবে। তার মানে রাজপথ, পথের রাজা, পথের রাজা। রাজমিস্ত্রি, মিস্ত্রির রাজা। তারপরে রাজহাঁস, হাঁসের রাজা। ঠিক আছে? যদি সমস্ত পদের মধ্যে কি বুঝালে? শ্রেষ্ঠত্ব বুঝালে। রাজাকে যদি শ্রেষ্ঠত্ব বুঝায়, রাজা শব্দটি যদি শ্রেষ্ঠত্ব বুঝায়, হ্যাঁ, এখানে রাজা শব্দটাও শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছে। রাজা শব্দটা কি বোঝাচ্ছে? শ্রেষ্ঠ বোঝাচ্ছে। শ্রেষ্ঠ মানে একটা পাওয়ার, রাজার পাওয়ার আছে, পথের রাজা সে, মিস্ত্রির রাজা, হাঁসের রাজা, শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ বোঝালে তাহলে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ। আরো কয়েকটা আছে। আচ্ছা আমি আরেকটা দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? ষষ্ঠী তৎপুরুষের আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। আরেকটা, আচ্ছা দেখেন, ষষ্ঠী তৎপুরুষে ষষ্ঠী তৎপুরুষে সমস্ত পদের মধ্যে কি থাকলে? সমস্ত পদের মধ্যে শিশু, দুগ্ধ, ডিম। হ্যাঁ, শিশু, দুগ্ধ, শিশু, দুগ্ধ, ডিম, এই তিনটা যদি সমস্ত পদের মধ্যে কোথায় থাকে? সমস্ত পদে। এই তিনটা সমস্ত পদে যদি কি থাকে? পুরুষবাচক থাকে। পুরুষবাচক, পুরুষবাচক থাকে, তাহলে এগুলো বেশ বাক্যে কি হবে? স্ত্রীবাচক হয়ে যাবে। জাস্ট জেন্ডারটা পরিবর্তন করে দিবেন, শেষ। স্ত্রীবাচক হবে, বেশ বাক্যে স্ত্রীবাচক হবে। ঠিক আছে? শুধুমাত্র জেন্ডারটা পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। যেমন উদাহরণ দেখি আমরা, মৃগ শিশু, মৃগ শিশু, কুকুর ছানা,
ঠিক আছে? তাহলে এখানে দেখেন মৃগ শিশু, এখানে সমস্ত পদে কি আছে? পুরুষবাচক। মৃগ কিন্তু পুরুষ, কুকুর কিন্তু পুরুষ। হ্যাঁ, তা আমরা কি করব? এই পুরুষটাকে স্ত্রী করে দিব, তাহলে শেষ। মৃগ শিশু, মৃগীর শিশু, মৃগ শিশু, মৃগীর শিশু। ঠিক আছে? মৃগ শিশু, মৃগীর শিশু। কুকুর ছানা, কুকুরের ছানা, কুকুর ছানা, কুকুরের ছানা, কুকুরের ছানা। ঠিক আছে? তার মানে এটা সোজা। ষষ্ঠী এই সমস্ত পদের মধ্যে যদি পুরুষবাচক থাকে, সমস্ত পদের মধ্যে পুরুষবাচক থাকলে সেটাকে বেশ বাক্যে স্ত্রীবাচক করে দিব। মৃগ শিশু, মৃগীর শিশু, কুকুর ছানা, কুকুরের ছানা। শেষ, শেষ। ষষ্ঠী তৎপুরুষ আমাদের ক্লিয়ার, একদম ক্লিয়ার, ফুল ক্লিয়ার। আর বাকি আছে কি? সপ্তমী তৎপুরুষ বাকি আছে। সপ্তমী তৎপুরুষ কি বাকি আছে? সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। হ্যাঁ, সপ্তমী তৎপুরুষে বেশ বাক্যে কি হয়? অন্ত্যেষ্টিয় হয়। হ্যাঁ, তারপর কি হয়? এ হয়, তে হয়, এতে হয়। ঠিক আছে? এগুলো কি? এগুলো কোথায় থাকবে? বেশ বাক্যে থাকবে। এগুলো বেশ বাক্যে থাকবে। আমাদের সমস্ত পদে এগুলো থাকবে না। সমস্ত পদে আমাদের থেকে বেশ বাক্য বানাতে হবে। বেশ বাক্য আমরা কিভাবে বানাবো? দেখেন, এটা কিন্তু খুব মজার। আমরা অধিকরণ কারক পড়ছি না? এটা কিছুটা অধিকরণ কারকের মতো। ঠিক আছে? আমরা অধিকরণ কারক পড়ছি না? অধিকরণ কারক, এটা কিছুটা অধিকরণ কারকের মতো। দেখেন, সমস্ত পদের প্রথম অংশকে, সমস্ত পদের, হ্যাঁ, সমস্ত পদের প্রথম অংশকে, সমস্ত পদের প্রথম অংশকে কোথায়, কোথায়, কখন, কোথায়, কখন ও কি দ্বারা, না কি বিষয়ে, হ্যাঁ, কোথায়, কখন ও কি বিষয়ে প্রশ্ন করলে, কি বিষয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। দেখেন, সমস্ত পদ দিব তো, সমস্ত পদের মধ্যে প্রথম অংশ, একদম প্রথমটাকে যদি আমরা প্রশ্ন করি, কোথায় দিয়ে প্রশ্ন করি, কখন দিয়ে প্রশ্ন করি, বা কি বিষয় দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে এই সপ্তমী তৎপুরুষ। ঠিক আছে? আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখি। দেখেন, অকাল মৃত্যু, অকাল মৃত্যু। ঠিক আছে? তারপর আর কি হতে পারে? দিবানিদ্রা, দিবানিদ্রা। আর কি হতে পারে? বুজন পটু, বুজন পটু। আর কি হতে পারে? এখানে লিখি, আচ্ছা এটা পরে লিখবো, আচ্ছা এখানে লিখে দিই, রাত কানা। হ্যাঁ, রাত কানা। ঠিক আছে? আচ্ছা দেখেন, এই দেখেন, অকাল মৃত্যু। এখানে সমস্ত পদের প্রথম অংশ কোনটা? এটা তো পরপদ, দ্বিতীয় অংশ, এটা হচ্ছে প্রথম অংশ। অকাল, অকাল হচ্ছে প্রথম অংশ। এখন দেখেন, মৃত্যু হচ্ছে অকাল মৃত্যু। কখন মৃত্যু? অকাল মৃত্যু। কখন মৃত্যু? অকাল মৃত্যু। কখন আসছে? কখন দিয়ে প্রশ্ন করছে? আসছে। কখন মৃত্যু? অকাল মৃত্যু। দিবা নিদ্রা, কখন নিদ্রা? দিবাই নিদ্রা। দিবা একটা হচ্ছে দিন, কখন নিদ্রা? দিবা নিদ্রা, দিবাই নিদ্রা। ঠিক আছে? কখন, এখানেও কখন। ভোজন পটু, কিসে পটু, কিসে, কি বিষয়ে বলছি না, কি বিষয়ে, এই কিসে মানে কি বিষয়ে। ভোজন পটু, কিসে পটু? ভোজনে পটু। তার মানে রাত কানা, কখন কানা? রাতে কানা। ঠিক আছে? একদম ইজি। তার মানে কোথায়, কখন, কি বিষয়ে, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে সপ্তমী তৎপুরুষ। অকাল মৃত্যু, অকালে মৃত্যু, অকাল মৃত্যু, অকালে মৃত্যু। দিবা নিদ্রা, দিবাই নিদ্রা, দিবাই নিদ্রা। ভোজন পটু, ভোজনে পটু, ভোজনে পটু। রাত কানা, রাতে কানা। ঠিক আছে? ক্লিয়ার? সোজা না? একদম সোজা। সমস্ত পদের মধ্যে প্রথম অংশকে কোথায়, কখন, কি বিষয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই উত্তরই হচ্ছে সপ্তমী তৎপুরুষ। সমস্ত পদের প্রথম অংশ, আবার দ্বিতীয় অংশকে প্রশ্ন করা যাবে না, প্রথম অংশে সবসময় প্রথম অংশকে প্রশ্ন করতে হবে। অকাল মৃত্যু, কখন মৃত্যু? অকালে মৃত্যু। দিবা নিদ্রা, কখন নিদ্রা? দিবাই নিদ্রা। ভোজন পটু, কিসে পটু? ভোজনে পটু। রাত কানা, রাতে কানা, কখন কানা? রাতে কানা। এরকম অনেক আছে। তৃষ্ণার্ত, কিসে আর্ত? তৃষ্ণায় আর্ত। আর কি কি আছে? পানি বন্দি, কিসে বন্দি? পানিতে বন্দি। গলা ধাক্কা, কিসে ধাক্কা? গলায় ধাক্কা। ঠিক আছে? এরকম অনেকগুলো হয়, অনেকগুলা। কর্মে কৌশল, কর্মে কৌশল। দানবীর, দানে বীর। মন মরা, মনে মরা। ঠিক আছে? এরকম অনেকগুলো হয়। আপনারা এই এই টেকনিক গুলো দিয়ে অনেকগুলো বানাইতে পারবেন। তার মানে সপ্তমী তৎপুরুষ
ক্লিয়ার? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সবগুলো ক্লিয়ার হলে আমাকে একটু ক্লিয়ার ডান বলে দেন, কমেন্টে একটু ডান বলে দেন। বাহ, এত কষ্ট করে আপনাদের একটা লাইভ ক্লাস নিচ্ছি, মাত্র 7 জন। আফসোস, 6-7 জন ক্লাস করতেছেন। সমস্যা নাই, যদি এতটুকু বুঝে থাকেন, সপ্তমী তৎপুরুষ পর্যন্ত বুঝে থাকেন, তাহলে ডান বলে দেন। আর করাবো আজকে? হ্যাঁ, আচ্ছা আরেকটা দুটো করাই, হ্যাঁ আরেকটা দুটো করাই, তারপর শেষ করে দিব। ন তৎপুরুষ করাই, হ্যাঁ ন তৎপুরুষ, এটা কিন্তু একটা মজার ছন্দ আছে। ন তৎপুরুষ নির্ণয় করার একটা কি আছে, মজার ছন্দ আছে, মজার ছন্দ আছে। ন তৎপুরুষ, হ্যাঁ ন তৎপুরুষ নির্ণয় করার একটা কি আছে, মজার ছন্দ আছে। ন তৎপুরুষ নির্ণয় করার মজার ছন্দ আছে। কিভাবে নির্ণয় করব? সমস্ত পদের মধ্যে কি থাকবে, বেশ বাক্যের পূর্ববাচক শব্দ ন, না, নয়, নাই, নেই। দেখেন, বেশ বাক্যের পূর্ববাচক শব্দ কি থাকবে, বেশ বাক্যের পূর্ববাচক শব্দ নয়, না, নেই, এগুলো থাকবে। হ্যাঁ, নয় থাকবে, না থাকবে, মানে না বাচক থাকবে। না বাচক, না বাচক থাকলে কি হবে, নয়, না, নেই, ন, এরকম এরকম যত আছে না বাচক, মোট কথায় না বাচক, এগুলো হচ্ছে নেগেটিভ না বাচক। নেগেটিভ বেশ বাক্যের পূর্ববাচক শব্দ যদি নেগেটিভ হয়, না বাচক হয়, তার মানে এটা নতৎপুরুষ। কিন্তু আমরা তো বেশ বাক্য শিখবো না, হ্যাঁ তাহলে আমরা কিভাবে শিখবো? এটা একটা ছন্দ আছে, ছন্দ, হ্যাঁ ছন্দ আছে। ছন্দটা একটা যদি মুখস্থ করে ফেলেন, ন ন ন তৎপুরুষ বলেন, ন বহুব্রীহি বলেন, যত ধরনের ন আছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ছন্দটা কি, অ, অনা, বে, বি, না, নি, হ্যাঁ এটা কি ছন্দ, অ অনা বেবি নানি, অ অনা বেবি নানি, অ অনা বেবি নানি, ছন্দ একটা। এটাকে ছন্দের মতো শিখবেন, অ অনা বেবি নানি, অ অনা বেবি নানি। সমস্ত পদের মধ্যে যদি অ অনা বেবি নানি যে কোনো একটা আসে, তাহলে এটা চোখ বন্ধ করে ন তৎপুরুষ। হ্যাঁ আমরা দেখি, অ দিয়ে দেখি, অ দিয়ে কি হয়, অকত্য, অকত্য, এখানে অ আসছে না, সমস্ত পদে প্রথম অংশ অ আসছে না, অকত্য, নয় কথ্য, অকত্য নয় কথ্য। হ্যাঁ, অ অনা বেবি নানি। আচ্ছা অনা দিয়ে দেখি, অনা, অনা দিয়ে কি হয়, অনাদর, অনাদর, হ্যাঁ অনাদর, নেই আদর, অনাদর, নেই আদর। বেশ বাক্য কি হবে, নেই আদর, বেশ বাক্য নেই আদর। তারপরে বে, বে দিয়ে দেখি, বে দিয়ে বেতাল, বেতাল, হ্যাঁ নেই তাল, বেতাল, নেই তাল, বেতাল, নেই তাল। আর কি হয়, আর কি হয়, এই যে তাহলে বি আছে, বি দিয়ে কি হয়, বি দিয়ে বিদেশ, বি দিয়ে কি হয়, বিদেশ, নয় দেশ, বিদেশ হলে নয় দেশ, বিদেশ, নয় দেশ। আর কি হয়, আর কোনটা আছে, না আছে, নি আছে, নানি আছে, নানি, নানি দিকে হয় না জানা, নানি দি দেখেন না জানা, না জানা, তাহলে নয় জানা, না জানা, নয় জানা, হ্যাঁ নয় জানা। আর আছে নি, নি দিয়ে কি হয়, নিরাশ, নিরাশ, মানে নয় রাশ, হ্যাঁ নয় রাশ। তাহলে দেখেন আমি সবগুলো দিয়ে একটা একটা উদাহরণ দিয়ে দেখালাম আপনাদেরকে। সূত্র হচ্ছে কি, অ অনা বেবি নানি, অ অনা বেবি নানি, সমস্ত পদের মধ্যে যদি অ অনা বেবি নানি একটা থাকে, যে কোনো একটা থাকে, তাহলে এটা ন তৎপুরুষ। যে কোনো ন তৎপুরুষে, শুধু ন তৎপুরুষ না, বহু বিয়ে হলেও হবে, এটা ন বহু বিয়ে হলেও সেম হবে, ঠিক আছে। অ অনা বেবি নানি, অ অনা বেবি নানি, এগুলোর মধ্যে যদি কোনো একটা যদি সমস্ত পদে থাকে, শুরুতে সমস্ত পদের শুরুতে থাকে, তাহলে সেটা হবে ন তৎপুরুষ। যেমন অ দিয়ে অকত্য, নয় কত্য, অনা, অনাদর, নেই আদর, বেতাল, নেইতাল, বিদেশ, নয় দেশ, না জানা, নয় জানা, নিরাশ, নয় রাশ, এরকম অনেক, ঠিক আছে। ন তৎপুরুষ ক্লিয়ার, ন তৎপুরুষ ক্লিয়ার। আর না করি আজকে, আজকে এতটুকু থাক। আরেকটা হচ্ছে অলুক তৎপুরুষ, এটা আপনারা জানেন, একটু আগেই বলছি, একটু আগেই বলছি, অলুক তৎপুরুষ। যে তৎপুরুষে বিভক্তি লোপ পায় না, যে তৎপুরুষে বিভক্তি লোপ পায় না,
সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, মানে বিভক্তি থেকে যায়। আমি কয়েকটি উদাহরণ দেখা দিই, তাহলে শেষ করে দিব। দেখেন, মামার বাড়ি, মামার বাড়ি, গুড়াই গলত, গুড়াই গলত, গুড়াই গলত, সাপে কাটা, সাপে কাটা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন মামার বাড়ি, মামার, আমরা তো জানি যে মামা বাড়ি, এখানে মামার বাড়ি হয়েছে, র একটা একটা আসছে, অতিরিক্ত আসছে, এই যে মামার বাড়ি বিভক্তি রয়ে গেছে, বিভক্তি রয়ে গেছে, তাই অলুক তৎপুরুষ। গুড়াই গলত, গুড়াই অন্তস্তীয় বিভক্তি রয়ে গেছে, অলুক তৎপুরুষ। সাপে কাটা, সাপে এ সাপে বিভক্তি রয়ে গেছে, তাই অলুক তৎপুরুষ। যার মানে যে সমস্ত পদের মধ্যে বিভক্তি রয়ে যায় সেটা হবে অলুক তৎপুরুষ। তার মানে মামার বাড়ি বেশ বাক্য হবে মামার বাড়ি, সেম সেম। গুড়াই গলত বেশ বাক্য হবে গুড়াই গলত, সেম সেম। সাপে কাটা বেশ বাক্য হবে সাপে কাটা, সেম সেম। আজকের ক্লাস এখানে শেষ, আশা করি অনেক বুঝছেন। হ্যাঁ, একদম সোজা, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হাতে ধরে ক্লিয়ার ভাবে সূত্র দিয়ে টেকনিক দিয়ে সোজা ভাবে বুঝাইছি। এর চেয়ে সোজা ভাবে আর কোনোভাবে বোঝানো যায় না। ঠিক আছে, দ্বিতীয় তৎপুরুষ পড়াইছি, তৃতীয় তৎপুরুষ পড়াইছি, চতুর্থ তৎপুরুষ পড়াইছি, পঞ্চমী পড়াইছি, ষষ্ঠী পড়াইছি, সপ্তমী পড়াইছি, অলুক পড়াইছি, ন পড়াইছি। ঠিক আছে, আরেকটা বাকি আছে উপপদ তৎপুরুষ, এটা এখন পড়াবো না। আমি হয়রান হয়ে গেছি আসলে, আজকে অনেক করেছি তো। আজকে এতটুকু থাক, তাহলে আরেকদিন অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। যদি আপনাদের সবার সাপোর্ট পাই, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার, এই লাইভটা আজকের ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাতে ফলো করে দিবেন। ঠিক আছে, আমার পেজ থেকে লাইভ করা যাচ্ছিল না আসলে, এই নতুন পেজ তো, এই পেজটা 60 দিন হলে তারপর লাইভ করা যাবে, এই কারণে আমি আমার নিজের আইডি থেকে আজকে লাইভ করছি। ঠিক আছে, পেজ থেকে করতে পারিনি, তার জন্য দুঃখিত। পেজটা লাইক করে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম।